কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নিয়ে আমরা এখন দেখব। তো সেটা দেখার জন্য আমরা একটা ছোট্ট বস্তু দেখে নিই। তুমি ধরে নাও আমাদের এই বস্তুটার ভর হচ্ছে m, এবং আমরা বস্তুটাকে একটা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করব, এবং সে বলটা হচ্ছে পরিমাণ বল। আর এই বলটা অবশ্যই এক্সটার্নাল ফোর্স বা বাহ্যিক বল হিসেবে কাজ করবে। তো বল প্রয়োগ করার পর আমাদের বস্তুটার মধ্যে বেগের পরিবর্তন ঘটবে, একই সাথে ভরবেগেরও পরিবর্তন ঘটবে। তুমি ধরে নাও আমাদের এখানে বস্তুটার আদি বেগ ছিল u, এবং এই পরিমাণ বল প্রয়োগ করার পর আমাদের বস্তুটার শেষ বেগ হয়েছে v। তার মানে আদি বেগ এবং শেষ বেগের যেহেতু পরিবর্তন হয়েছে, তার মানে এখানে তাদের ভরবেগেরও কি একটা পরিবর্তন হবে। তো তুমি ধরে নিতে পারো আমাদের আদি ভরবেগ হচ্ছে mu এবং শেষ ভরবেগ হচ্ছে mv। তাহলে এই যে এখানে ভরবেগের পরিবর্তনটা হয়েছে, এটা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা বলতে পারি এই ভরবেগের পরিবর্তনটা ঘটার মেইন রিজনটা হচ্ছে অ্যাপ্লাই করা ফোর্স বা বল। তাহলে তোমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে লিখতে পারো ভরবেগ যদি হয় আমাদের p, তাহলে ভরবেগের পরিবর্তন হচ্ছে dp, আর ভরবেগের পরিবর্তনের হারটাকে আমরা সময় দিয়ে ভাগ করে এভাবে বের করতে পারি। তার মানে dp ডিভাইডেড বাই dt, এটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তো নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এই ভরবেগের পরিবর্তনের হারটা হচ্ছে অ্যাপ্লাই করা ফোর্সের সমান। দ্যাট মিন্স আমরা যে বলটা এখানে অ্যাপ্লাই করেছি বা এক্সটার্নাল যে ফোর্সটাকে আমরা অ্যাপ্লাই করেছি সেটার সমান। তো এই ইকুয়েশন থেকে একটা জিনিসই বোঝা যায় যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ না করলে তার ভরবেগের কোনো পরিবর্তন ঘটে না। তাহলে আমরা যদি এখানে ধরে নিই আমাদের প্রযুক্ত বলটা শূন্য, তাহলে কি হবে? তো তুমি ধরে নিতে পারো আমরা এখানে কোনো বল প্রয়োগ করিনি। তাহলে প্রযুক্ত বল যদি শূন্য হয়, বল যেহেতু ভেক্টর রাশি, তার মানে আমরা এখানে একটা নাল ভেক্টর বা শূন্য ভেক্টর দিতে পারি। তাহলে আমরা এখানে পাচ্ছি dp ডিভাইড বাই dt ইজ ইকুয়াল টু 0। আবার তোমরা ডিফারেন্সিয়েশনের নিয়ম জানো। ডিফারেন্সিয়েশনের নিয়ম অনুসারে যখন কোনো একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক রাশিকে আমরা ডিফারেন্সিয়েশন করি বা অন্তরীকরণ করি, তখন তার মানটা শূন্য হয়ে যায়। তাহলে এখানে স্পষ্ট বলতে পারি আমাদের এখানে ভরবেগ যেটা, দ্যাট মিন্স p, এটা সম্পূর্ণভাবে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক হিসেবে কাজ করে। তাহলে আমরা যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করব না, অথবা কোনো একটা বস্তুর উপর যখন লব্ধি বলের মানগুলো শূন্য হবে, তখন আমি বলতে পারি ও বস্তুর ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তো এই যে আমরা এখানে ভরবেগের কথাটা বলেছি, এটা কিন্তু রৈখিক ভরবেগ হিসেবে কাজ করে। বাট আমরা যদি এই জিনিসটাকে কৌণিক ভরবেগের মাধ্যমে কনভার্ট করি, তাহলে দেখো জিনিসটা কেমন হয়। তো তুমি দেখতে পাচ্ছ আমরা এখানে একটা ডিস্ক তোমাদেরকে দেখাচ্ছি। এই ডিস্কটাকে আমরা একটা নির্দিষ্ট দিকে বল প্রয়োগ করলাম, এবং এই বল প্রয়োগ করার ফলে আমাদের ডিস্কটা এই নির্দিষ্ট অক্ষকে বরাবর কেন্দ্র করে ঘুরতে থাকবে। তো তুমি তো জানো যে কোনো একটা বস্তু যখন ঘুরতে থাকে তার মেইন রিজনটা হচ্ছে তার উপর প্রয়োগ করা টর্ক। দ্যাট মিন্স আমরা যে বলটা প্রয়োগ করেছি সেই বলটা এখানে আসলে একটা টর্ক তৈরি করেছে বা টাউ তৈরি করেছে। টর্ককে আমরা বলের ভ্রামক বলি। তো বলের ভ্রামকের জন্য কিন্তু কোনো একটা বস্তু সুন্দরভাবে ঘুরতে পারে। তাহলে দেখো তো আমাদের এখানেও কিন্তু এই বস্তুটি যখন ঘুরছে তখন তার মধ্যে একটা কৌণিক ভরবেগ তৈরি হবে, এবং কৌণিক ভরবেগ যে তৈরি হবে সেই কৌণিক ভরবেগেরও কিন্তু পরিবর্তনটা ঘটবে। কেন? কারণ আমরা এখানে একটা নির্দিষ্ট পরিমাণ টর্ক অ্যাপ্লাই করেছি। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে একটা কনসেপ্ট করতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে টর্ক প্রয়োগ করাতে অবশ্যই এই ডিস্কের মধ্যে বা এই চাকতিটার মধ্যে কৌণিক ভরবেগের একটা পরিবর্তন তৈরি হয়েছে, এবং এই পরিবর্তনের হার যেটা, সেটাই আসলে প্রযুক্ত টর্কে সমানুপাতিক। তাহলে দেখো বিষয়টা কীরকম। কৌণিক ভরবেগটা যদি হয় আমাদের এল, তার মানে ডিএল হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের পরিবর্তন, আর ডিএলকে আমি যদি ডিটি দিয়ে ভাগ করি, সেটাই হচ্ছে কি কৌণিক ভরবেগের পরিবর্তনের হার। তো এই কৌণিক ভরবেগের পরিবর্তনের হারটা প্রযুক্ত টর্কের সমান হয়। দ্যাট মিনস আমরা এখানে যে টর্কটা ব্যবহার করেছি সেটা কিন্তু এক্সটার্নাল টর্ক বা বলা যায় বাহ্যিক বলের ভ্রামক। তাই যদি হয়ে থাকে তাহলে তুমি জানো আমরা পরের লাইনে যদি ধরে নিই আমরা এখানে এই বস্তুর উপর কোনো টর্ক প্রয়োগ করিনি, তাহলে আমাদের সম্পূর্ণ জিনিসটা শূন্য ভেক্টর বা নাল ভেক্টর হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি ডিএল বাই ডিটি ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা সেকেন্ড লাইনে ধরে নিয়েছি যে আমরা এই বস্তুটার উপর বা এই চাকতিটার উপর বা ডিস্কের উপর কোনো টর্ক প্রয়োগ করছি না। তো টর্ক যদি প্রয়োগ না করি তাহলে দেখো তো আমাদের এখানে এল এর মানটা কী হবে। এল এর মানটা অবশ্যই আগের মতোই কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুবক থাকবে। তার মানে একটা বিষয় এখান থেকে আমরা বুঝতে পারলাম, যখন কোনো একটা বস্তুতে টর্ক প্রয়োগ করা হয় না তখন এই বস্তুর মধ্যে যে কৌণিক ভরবেগ থাকে তার মানটা সবসময় সেম থাকে। তো এই যে কৌণিক ভরবেগটা সেম থাকছে, দ্যাট মিনস আদি কৌণিক ভরবেগ এবং শেষ কৌণিক ভরবেগটা একই থাকছে, এই ঘটনা থেকে আমরা বলি কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। তাহলে আমরা যদি প্রথম কেসটা দেখি, প্রথম কেসের ক্ষেত্রে আমরা বাহ্যিক বলটাকে শূন্য করেছি। তাহলে বাহ্যিক বল যদি শূন্য হয় তাহলে আমাদের রৈখিক ভরবেগের মানটা সম্পূর্ণভাবে কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুবক থাকে। এর মানে আমাদের আদি রৈখিক ভরবেগের মান এবং শেষ রৈখিক ভরবেগের মান দুইটাই সমান হয় বা দুইটা সেম থাকে। যেহেতু ভরবেগ হচ্ছে ভেক্টর রাশি, তাই আমরা ভেক্টরের মাধ্যমে দেখালাম আদি ভরবেগ যা শেষ ভরবেগও কি তা।
বাট তুমি যদি কোনো একটা ঘূর্ণনশীল বস্তুর জন্য টর্কের মানটা শূন্য করে ফেলো, অথবা লব্ধি টর্কের মান যদি শূন্য হয় তোমার ওই বস্তুটার জন্য, তাহলে তুমি বলতে পারবে ওই ঘূর্ণনশীল বস্তুটার জন্য আদি কৌণিক ভরবেগের মান যা থাকবে শেষ কৌণিক ভরবেগের মান বা দিক একই দিকে থাকবে। তো এখানে আমরা টর্ককে শূন্য করেছি মানে এই না যে আমরা ওই বস্তুর উপর টর্ক প্রয়োগ করিনি। আসলে এখানে এফ যেটা, এটা আসলে নিট এফ হিসেবে কাজ করে, টর্ক যেটা সেটা আসলে নিট টর্ক হিসেবে কাজ করে। তার মানে একটা বস্তুর উপর তুমি ভিন্ন ভিন্নভাবে অনেক দিকে বল প্রয়োগ করতে পারো। তো সবগুলো বলের লব দিকে আমরা বলি নিট বল। আবার একইভাবে তুমি এই বস্তুর উপর ভিন্ন ভিন্ন দিকে টর্ক প্রয়োগ করতে পারো, এবং সবগুলো টর্কের যোগফল বা লব্ধি যদি শূন্য হয় তখনই সেটা হবে এই কেসটা। তাহলে কোন একটা ঘূর্ণনশীল বস্তুর উপর যদি প্রয়োগকৃত টর্কের মান শূন্য হয়, অথবা ওই ঘূর্ণনশীল বস্তুর উপর আমরা অনেকগুলো টর্ক অ্যাপ্লাই করার পর তাদের লব্ধি যদি শূন্য হয়, তাহলে ওই ঘূর্ণনশীল বস্তুর জন্য আদি কৌণিক ভরবেগের মান যা থাকবে শেষ কৌণিক ভরবেগের মানটাও তাই থাকবে, এবং এই ঘটনাটাকে আমরা বলি কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। তারপর আরেকটা বিষয় হচ্ছে, তোমার এখানে আমরা বাহ্যিক বল বা বাহ্যিক টর্ক নিয়ে কথা বলেছি, বাট এখানে অভ্যন্তরীণ বল এবং অভ্যন্তরীণ টর্ক এগুলো নিয়ে কিন্তু কথা বলিনি। তার মানে তুমি এখানে এম ভরে যে বস্তুটা দেখতে পাচ্ছ, এই বস্তুর মধ্যে কিন্তু অভ্যন্তরীণ অনেক ধরনের বল কাজ করতে পারে, বাট ওই সমস্ত বলকে আমরা এখানে হিসাবে আনবো না। একইভাবে তুমি এখানে যে ডিস্ক বা চাকতিটা দেখতে পাচ্ছ, ওর ভিতরেও কিন্তু অনেক ধরনের ইন্টারনাল টর্ক কাজ করতে পারে, বাট ওই সমস্ত ইন্টারনাল টর্ক বা অভ্যন্তরীণ বলের ভ্রামক নিয়ে আমরা হিসাব করব না। আমরা সবসময় এক্সটার্নাল বা বাহ্যিক প্রয়োগকৃত বল এবং টর্ক নিয়ে কাজ করব। তাহলে আমাদের এখানে এই টর্কটা হচ্ছে এক্সটার্নাল, এবং এখানে আমাদের যে বলটা আছে সেটাও কি বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স। আবার একটা বস্তুর ভেতরে কিন্তু অনেকগুলো ছোট ছোট পার্টিকেল বা কণা থাকে, এবং প্রত্যেকটা পার্টিকেল বা কণার ভর আলাদা আলাদা থাকতে পারে, এবং সেই সমস্ত আলাদা আলাদা ভরের পার্টিকেল বা কণার জন্য আলাদা আলাদা রৈখিক ভরবেগ এবং কৌণিক ভরবেগ কাজ করতে পারে। তো যখন আমাদের এরকম বাহ্যিক প্রয়োগকৃত বল বা টর্কের মানটা শূন্য হয়ে যায় বা লব্ধিটা যখন শূন্য হয়ে যায়, তখন সম্পূর্ণ বিষয়টার জন্য আমাদের রৈখিক ভরবেগের মান অপরিবর্তনীয় থাকে, এবং কৌণিক ভরবেগের মানও কি অপরিবর্তনীয় থাকে। আবার একটা বস্তুর মধ্যে কিন্তু অনেকগুলো ছোট ছোট পার্টিকেল বা কণা থাকে, এবং প্রত্যেকটা পার্টিকেল বা কণার কিন্তু আলাদা আলাদা ভর থাকে। যেমন আমি যদি এম ভরের বস্তু এবং এম ভরের এই চাকতিটার কথা বলি, তুমি ধরে নাও এটা হচ্ছে আমাদের এম ভরের একটা চাকতি, তাহলে আমি বলতে পারি প্রত্যেকটা কণা বা পার্টিকেলের আলাদা আলাদা ভর থাকবে, যাদের মান হচ্ছে ধরো M1, তারপর হচ্ছে M2, তারপর হচ্ছে M3। এভাবে করতে করতে আমরা অনেকগুলো ছোট ছোট পার্টিকেল বা কণা পাবো এই বস্তুটার ভিতর অথবা এই চাকতিটার ভেতরে। এখন প্রত্যেকটা বস্তু কণার জন্য আলাদা আলাদাভাবে রৈখিক ভরবেগও কাজ করবে, আবার কৌণিক ভরবেগও কাজ করবে। তুমি ধরে নাও M1 ভরের বস্তুর জন্য রৈখিক ভরবেগটা হচ্ছে আমাদের P1, M2 ভরের বস্তু কণার জন্য রৈখিক ভরবেগটা P2, M3 ভরের বস্তু কণার জন্য রৈখিক ভরবেগটা হচ্ছে P3। একইভাবে আমাদের চাকতিটার ভরও যদি ছোট হাতের M হয়, তাহলে M1 ভরের পার্টিকেলের জন্য কৌণিক ভরবেগ হবে আমাদের L1, M2 ভরের কণার জন্য কৌণিক ভরবেগ হবে L2, এবং M3 ভরের কণার জন্য কৌণিক ভরবেগ হবে L3। এবং মজার বিষয় হচ্ছে, আমরা এখানে যে টোটাল ভরবেগটা পেয়েছি, দ্যাট মিনস আমরা এখানে পেয়েছি P ভরবেগটা, এটা আসলে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা পার্টিকেল বা কণার ভরবেগের যোগফলের সমান। তার মানে আমি বলতে পারি P = P1 + P2 + P3। এরকম করতে করতে যতগুলো কণা বা পার্টিকেল আছে তাদের প্রত্যেকটা রৈখিক ভরবেগের যোগফলের সমান হবে P। একইভাবে আমরা যদি কৌণিক ভরবেগের কথা বলি, টোটাল কৌণিক ভরবেগটা ছিল L, তাহলে L হবে আমাদের প্রত্যেকটা বস্তু কণার আলাদা আলাদা কৌণিক ভরবেগের যোগফলের সমান। দ্যাট মিনস L1 + L2 + L3, এরকম করতে করতে যত দূর পর্যন্ত যায়। আবার তুমি দেখতে পাচ্ছ, যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয় বা এক্সটার্নাল ফোর্সের মান যখন শূন্য হয়, তখন কিন্তু আমাদের এখানে টোটাল যে ভরবেগটা আছে P, এটা ধ্রুবক থাকে। তার মানে আমি বলতে পারি আমাদের এখানে এই জিনিসটার মানও কনস্ট্যান্ট থাকবে বা ধ্রুবক থাকবে যদি তুমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করো। একই সাথে তুমি যদি চাকতির ভিতরে বাইরে থেকে কোনো টর্ক প্রয়োগ না করো, তাহলে আমাদের এই সবগুলো কৌণিক ভরবেগের যে যোগফল সেটাও কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে একটা বিষয় ক্লিয়ার, বাহ্যিক বল প্রয়োগ না করলে কোনো একটা বস্তুর আদি ভরবেগ এবং শেষ ভরবেগ সেম থাকে, এবং বাহ্যিক টর্ক প্রয়োগ না করলে কোনো একটা ঘূর্ণায়মান বস্তুর আদি কৌণিক ভরবেগ এবং শেষ কৌণিক ভরবেগ সেটাও সেম থাকে। এবার আরেকটা বিষয় খেয়াল করে দেখো, আমরা এখানে যে চাকতিটাকে ঘুরিয়েছি একটা নির্দিষ্ট পরিমাণ বল প্রয়োগ করে বা টর্ক প্রয়োগ করে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে ঘুরছে। তুমি ধরো এটা হচ্ছে Z অক্ষ। তো আমি বলেছিলাম যে আমাদের এই প্রয়োগকৃত টর্কের মানটা যদি শূন্য করতে পারি কোনোভাবে,
তাহলে কিন্তু আমাদের এই অক্ষকে কেন্দ্র করে যে চাকতিটা ঘুরছে সে চাকতিটার জন্য কৌণিক ভরবেগের কোনো পরিবর্তন হবে না। তার মানে এই না যে শুধুমাত্র এই অক্ষর জন্যই কাজ করবে, এটা কিন্তু অন্য অক্ষর জন্য কাজ করবে না। মানে বিষয়টা হচ্ছে এরকম, আমি ধরে নিলাম আমাদের এখানে আরেকটা অক্ষ আছে, তুমি ধরে নাও আমাদের এখানে এই বরাবর আরেকটা অক্ষ দেখা যাচ্ছে এবং এই অক্ষটার নাম তুমি ধরতে পারো তোমার ইচ্ছে মতো যে কোনো একটা অক্ষ। আমি ধরে নিলাম এটা হচ্ছে ওয়াই অক্ষ। তার মানে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রয়োগকৃত টর্কের মানটা যখন আমরা শূন্য করে দিয়েছি তখন জেড অক্ষের সাপেক্ষে কিন্তু কৌণিক ভরবেগের মানটা অপরিবর্তনীয় থাকছে বা ধ্রুবক থাকছে, বাট ওয়াই অক্ষের সাপেক্ষে কিন্তু কৌণিক ভরবেগের মানটা কখনোই সেক্ষেত্রে অপরিবর্তনীয় থাকবে না বা ধ্রুবক থাকবে না। এবং তুমি ধরে নাও আমাদের এখানে এটা হচ্ছে এক্স অক্ষ, আমি একটু ঠিক করে দেখাচ্ছি, এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে এক্স অক্ষ। তার মানে এক্স অক্ষকে কেন্দ্র করে কিন্তু আমাদের এখানে এই চাকতিটা ঘুরতে পারে। তো যখন এই চাকতিটা ঘুরবে এক্স অক্ষকে কেন্দ্র করে, আর তুমি যদি প্রযুক্ত টর্কের মানটা শূন্য ধরো বা শূন্য ভেক্টর যদি ধরো, তখনও কিন্তু আমাদের এক্স অক্ষকে কেন্দ্র করে ঘোরার জন্য কৌণিক ভরবেগের মানটা অপরিবর্তনীয় থাকবে না বা কনস্ট্যান্ট থাকবে না। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, যদি কোনো অক্ষের সাপেক্ষে টর্কের মান শূন্য হয় তাহলে ওই অক্ষের সাপেক্ষেই কিন্তু আমাদের কৌণিক ভরবেগের মানের কোনো পরিবর্তন হয় না। এবং আমি যদি ওই অক্ষ বাদে অন্য কোনো অক্ষের কথা চিন্তা করি তাহলে ওই অক্ষের সাপেক্ষে কিন্তু কৌণিক ভরবেগের পরিবর্তনটা হয়ে যায়। দ্যাট মিনস কৌণিক ভরবেগটা আর কনস্ট্যান্ট থাকতে পারে না। তাহলে আমরা এখানে দেখতে পেলাম আমাদের এখানে প্রযুক্ত টর্ক বা টাউ এটা শূন্য হয়েছে কার সাপেক্ষে, আমি ধরে নিলাম শুধুমাত্র জেড অ্যাক্সিসের সাপেক্ষে। তার মানে শুধুমাত্র জেড অক্ষের সাপেক্ষে কিন্তু আমাদের কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা কাজ করবে, বাট এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাপেক্ষে কিন্তু সেই সংরক্ষণশীলতা কাজ করবে না। তার মানে আমাদের এই চাকতিটা যদি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন কিন্তু তার কৌণিক ভরবেগের মানটা অপরিবর্তনীয় থাকবে না বা কনস্ট্যান্ট থাকবে না, সেটা অবশ্যই পরিবর্তন হবে। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র, যেটা আসলে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার মতোই, জাস্ট আমরা এখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করব। তো যখন কোনো একটা বস্তু ঘোরে একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে তখন ওই বস্তুর মধ্যে কিন্তু জড়তা ভ্রামক কাজ করে। কৌণিক ভরবেগের সাথে জড়তা ভ্রামকের একটা সুন্দর সম্পর্ক আছে যেটা তোমরা সবাই জানো, যেটা হচ্ছে কি এল ইজ ইকুয়াল টু আই ইন্টু ওমেগা, যেখানে এল হচ্ছে কৌণিক ভরবেগ, আই হচ্ছে ওই বস্তুটার জড়তা ভ্রামক এবং ওমেগা মানে হচ্ছে কৌণিক বেগ। এখন আমরা যদি এই সমীকরণটাকে উভয় পক্ষে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখো কি ঘটে। তাহলে ডিডিটি অফ এল এক পাশে আসবে আর আরেক পাশে কাজ করবে ডিডিটি অফ আই ওমেগা। তো কোনো একটা বস্তুর জন্য কিন্তু জড়তা ভ্রামকের মানটা কনস্ট্যান্ট থাকে, বাট ওই বস্তুটার মধ্যে যে কৌণিক বেগ আছে এটা কিন্তু কনস্ট্যান্ট বা ধ্রুবক নাও থাকতে পারে। তো এই জন্য আমরা কী করতে পারি, আমরা পরের লাইনে লিখতে পারি ডিএল বাই ডিটি ইজ ইকুয়াল টু জড়তা ভ্রামক আই যেহেতু ধ্রুবক থাকে, যেটার মান পরিবর্তন হয় না সময় সাপেক্ষে, তাই আমরা এখানে ওমেগাটাকে লিখতে পারি। তাহলে ডি ওমেগা বাই ডিটি মানে হচ্ছে কি সময় সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তনের হার। তাই যদি হয় আমাদের এখানে কাহিনী, তোমরা জানো সময় সাপেক্ষে কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে কৌণিক বেগের পরিবর্তনের হারকে আমরা কৌণিক ত্বরণ বলি। তো আমরা এখানে লিখতে পারি ডিএল বাই ডিটি ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা, যেখানে আলফা হচ্ছে কৌণিক ত্বরণ। আবার খেয়াল করো, আমরা যখন টর্ক পড়েছিলাম বা বলের ভ্রামক পড়েছিলাম তখন কিন্তু একটা দারুণ সূত্র পড়েছিলাম, সেটা হচ্ছে টাউ অথবা টর্ক ইজ ইকুয়াল টু আই ইন্টু আলফা, যেখানে টাউ হচ্ছে কি বলের ভ্রামক, আই হচ্ছে জড়তা ভ্রামক এবং আলফা মানে হচ্ছে কৌণিক সরণ, কৌণিক সরণ, এটা হচ্ছে কৌণিক ত্বরণ। এবং এই সূত্রটা আসলে কোথা থেকে এসেছে, এটা নিউটনের দ্বিতীয় সূত্রের মতো কাজ করে, কেননা নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, এবং এই সূত্রটা কাজ করে আসলে রৈখিক বেগের জন্য, আর টাউ ইজ ইকুয়াল টু আই আলফা এটা কাজ করে আসলে কৌণিক বেগের জন্য। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা আগের যে লাইনটা সেখানে ফিরে যাই। দ্যাট মিনস আমরা উপরের সূত্র অনুসারে লিখতে পারি ডিএল ডিভাইড বাই ডিটি ইজ ইকুয়াল টু টাউ। তাহলে এই যে আমরা একটা সূত্র পেলাম, এই সূত্র আসলে কাকে নির্দেশ করে, এটা আসলে নির্দেশ করে কৌণিক ভরবেগের সাথে আমাদের টর্ক বা টাউ যে আছে তার সম্পর্ককে নির্দেশ করে। এখন খেয়াল করে দেখো আমাদের কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র আসলে কি বলেছিল। কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বলেছিল যদি কোনো একটা বস্তুর উপর অ্যাপ্লাই করা বাহ্যিক টর্কের মান শূন্য হয় তাহলে ওই বস্তুর উপর কিন্তু কোনো প্রকার কোনো ভরবেগের পরিবর্তন হবে না, দ্যাট মিনস কৌণিক ভরবেগের পরিবর্তন হবে না। আর আমরা এখানে যে টাউটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বাহ্যিক টর্ক বা বাহ্যিক বলের ভ্রামক, এই জন্য আমরা এটাকে টাউ এক্সটার্নাল লিখতে পারি অথবা আমরা নিট টর্ক বা নিট টাউ লিখতে পারি।
তো নিট টর্ক বা নিটটাও যেটাই বলি না কেন, এর মানে হচ্ছে যখন কোনো একটা ঘূর্ণনশীল বস্তুর উপর অনেকগুলো টর্ক কাজ করবে এবং সবগুলো টর্কের যে লব্ধি সেটাই হচ্ছে কি নিট টর্ক বা নিটটাও। তো এখন আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে যদি এই টোটাল জিনিসটাকে শূন্য বানাই তাহলে দেখো কি হবে। তো তুমি তো জানো আমাদের এটা কিন্তু ভেক্টর হিসেবে থাকে, টাউটাও ভেক্টর, দ্যাট মিন্স বলের ভ্রামকটাও কি একটা ভেক্টর হিসেবে থাকে। তার মানে আমরা এখানে যে জিরোটা দিচ্ছি এটা কিন্তু নাল ভেক্টর বা শূন্য ভেক্টর হিসেবে থাকবে। তার মানে যে ভেক্টরের কোনো মান নেই এবং দিক আছে সেটাই হচ্ছে কি নাল ভেক্টর। তো খেয়াল করো, আমরা যদি এই কাজটা করি তাহলে আমরা এখানে পাচ্ছি ডিএল বাই ডিটি, এটার মান হচ্ছে শূন্য। তো তুমি তো জানো ডিফারেন্সিয়েশন করলে কখন এই জিনিসটার মান শূন্য হবে, যখন আমাদের এল এর মানটা একটা ধ্রুবক থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট বলতে পারি আমাদের এল বা ওই বস্তুটার কৌণিক ভরবেগের মান যদি সব সময় একই থাকে বা কনস্ট্যান্ট থাকে তখনই কেবলমাত্র বলতে পারি ও বস্তুর উপর কোনো টর্ক কাজ করবে না বা টাও কাজ করবে না। তাহলে এখান থেকে আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা পেতে পারি যে কোনো একটা বস্তুর উপর ক্রিয়ারত বহিস্থ বা বাহ্যিক টর্কের লব্ধি যদি শূন্য হয় তাহলে ওই ঘূর্ণায়মান বস্তুর কৌণিক ভরবেগের কোনো প্রকার কোনো পরিবর্তন হবে না। তাহলে এটাই হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র। আর এই কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রে যদি ম্যাথমেটিক্যাল ফরম্যাটটা লিখি তাহলে সেই ফরম্যাটটা হচ্ছে এটা, অর্থাৎ সময়ের সাথে কৌণিক ভরবেগের পরিবর্তনের হারটা শূন্য। কখন শূন্য? যখন আমরা প্রযুক্ত টর্কের মানটা বা লব্ধি টর্কের মানটা শূন্য করে দেব। এবার আমি তোমাদেরকে এই বিষয়টা একটা বাস্তব এক্সাম্পলের মাধ্যমে দেখাই। খেয়াল করে দেখো, আমাদের এখানে দুইটা কেস আছে। প্রথম কেসে আমি দেখতে পাচ্ছি আমাদের এই মানুষটা একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে দুইটা হাত প্রসারিত করে ঘুরছে এবং সেক্ষেত্রে এই কেন্দ্র থেকে, দ্যাট মিনস ঘূর্ণন অক্ষ থেকে মানুষটার একদম প্রান্ত পর্যন্ত যে দূরত্বটা, আমি এটাকে আর অফ আই ধরতে পারি। তাহলে প্রথম কেসে এই মানুষটার জন্য অবশ্যই একটা জড়তা ভ্রামক আই অফ আই কাজ করবে, তারপর এই মানুষটার জন্য একটা ঘূর্ণন গতি বা কৌণিক গতি ওমেগা আই কাজ করবে। একই সাথে এই মানুষটার জন্য কিন্তু একটা কৌণিক ভরবেগ, দ্যাট মিনস এল অফ আই কাজ করবে। এবং যখন মানুষটা হাতটা গুটিয়ে ফেললো, দ্যাট মিনস হাতটাকে একদম কাছে নিয়ে আসলো, তখন কিন্তু এই মানুষটার একদম কোনোই পর্যন্ত যে দূরত্ব সেটাই হচ্ছে তার ঘূর্ণন অক্ষ থেকে সর্বোচ্চ দূরত্ব। তাহলে এই দূরত্বটাকে আমি ধরতে পারি তার ব্যাসার্ধ, দ্যাট মিনস আর অফ এফ। এবং এই ক্ষেত্রে মানুষটা ওমেগা অফ এফ পরিমাণ কৌণিক বেগ নিয়ে ঘুরছে, তার জড়তা ভ্রামকটা এখন পরিবর্তন হয়ে গেছে আই অফ এফ এ, এবং সবশেষে তার কৌণিক যে ভরবেগটা ছিল সেটাকে আমি ধরে নিলাম এল অফ এফ। এবং যেহেতু আমাদের এই মানুষটার উপর আমরা বাহ্যিক কোনো টর্ক প্রয়োগ করিনি, তাহলে আমি বলতে পারি এই মানুষটার আদি যে কৌণিক ভরবেগ ছিল, দ্যাট মিনস এল অফ আই, এবং শেষ যে কৌণিক ভরবেগ ছিল এল অফ এফ, এই দুটোর মান কি অবশ্যই সমান। যদি তাই হয় তাহলে আমরা এই পরবর্তীতে এটা সমীকরণ হিসেবে ভাঙতে পারি। কিভাবে দেখো, এল মানে কৌণিক ভরবেগ, তো কৌণিক ভরবেগের সাথে আমাদের জড়তা ভ্রামকের একটা সম্পর্ক আমরা জানি। তাহলে এখানে হবে হচ্ছে আমাদের আই অফ আই ইন্টু ওমেগা অফ আই, আর ওই পাশে হবে আমাদের এখানে আই অফ এফ ইন্টু ওমেগা অফ এফ। এর মানে হচ্ছে আমাদের আদি কৌণিক ভরবেগ শেষ কৌণিক ভরবেগের মান সমান। তাহলে এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এই ইকুয়েশনের মধ্যে আই এবং ওমেগার মাঝে যে সম্পর্ক সেটা হচ্ছে ব্যস্তানুপাত সম্পর্ক। তার মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে আমরা যদি আই এর মানটা বাড়াই তাহলে ওমেগার মানটা কমবে, অথবা আই এর মানটা যদি আমি কমাই তাহলে অবশ্যই ওমেগার মানটা বাড়বে। এখন আমরা এই সম্পর্কটাকে আরেকটু সামনে আগিয়ে নিতে পারি। কিভাবে দেখো, আমি ধরে নিলাম আমাদের এখানে এই মানুষটার ভর হচ্ছে এম। তাহলে মানুষের ভর যেহেতু পরিবর্তন হয় না, আমরা এখানে সরাসরি জড়তা ভ্রামকের সূত্র বসাতে পারি। জড়তা ভ্রামকের সূত্র অনুসারে আমি বলতে পারি এম ইন্টু আর অফ আই স্কোয়ার, দ্যাট মিনস আই অফ আই এর যে মানটা সেটা হচ্ছে এম ইন্টু আর অফ আই স্কোয়ার, ওর সাথে আমরা ওমেগাইকে গুণ করলাম। তাহলে অপরপক্ষে আমরা কি লিখতে পারি, সেম জিনিস লিখতে পারি, এম ইন্টু আর অফ এফ স্কোয়ার লিখতে পারি, এবং তার সাথে গুণ থাকবে ওমেগা এফ। তাই যদি হয় আমাদের ঘটনা, আমি দেখতে পাচ্ছি উভয় পক্ষ থেকে কিন্তু এম এর মানটা কাটা দিতে পারি। তাই যদি হয় তাহলে আমরা ফাইনালি যে লাইনটা পাবো সেটা হচ্ছে আর অফ আই স্কোয়ার ইন্টু ওমেগা অফ আই, এটার মান আমরা যা পাবো আর অফ এফ ইন্টু ওমেগা অ্যাপ, দ্যাট মিনস আর অফ এফ স্কোয়ার ইন্টু ওমেগা অ্যাপ, এটার মানও কি আমরা তাই পাবো। তো এখান থেকেও কিন্তু আমরা আরেকটা ছোট্ট সম্পর্ক বের করতে পারি। কি সম্পর্ক বের করতে পারি, আমাদের এখানে ওমেগা যেটা আছে সেটা আসলে না, ওমেগা না দিয়ে আমি এখানে আর স্কোয়ার দিই, তাহলে আর স্কোয়ারটা কার ব্যস্তানুপাতিক, 1/, ওমেগার ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, আমরা বুঝলাম যখন কোনো একটা মানুষের ক্ষেত্রে আমরা তার ব্যাসার্ধ বা দূরত্বটাকে অনেক বেশি রাখি, তখন সেই দূরত্বের জন্য আমাদের ওমেগা বা বলা যায় কৌণিক বেগের মানটা কমে যায়। আবার বিপরীতভাবে আমরা যখন আর অফ এফের মানটা কমিয়ে ফেলবো তখন কিন্তু তার ওমেগার মানটা বেড়ে যায়। তাহলে আমি একটু অ্যারো সাইনের মাধ্যমে জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি।
তুমি আমাদের লাস্টের যে সম্পর্কটা আছে এখান থেকে একটু তাকিয়ে দেখো, আমাদের এখানে আর অফ আই যদি আমি বাড়াই তাহলে অবশ্যই আমাকে ওমেগা অফ আই এর মানটা কমাতে হবে, তা না হলে কিন্তু এটা দ্বিতীয় ক্ষেত্রের সমান হবে না। একইভাবে আমি যদি এখানে আর অফ এফ এর মানটা কমাই তাহলে অবশ্যই আমাদের ওমেগা এফ এর মানটা বাড়াতে হবে। এর মানে হচ্ছে যখন মানুষের ব্যাসার্ধটা অনেক বেশি থাকবে, অর্থাৎ ঘূর্ণনক্ষ থেকে তার যে প্রান্তের দূরত্ব এটা যখন অনেক বেশি থাকবে, তখন অটোমেটিক আমাদের যে কৌণিক বেগটা আছে তার মানটা কমে যাবে। আবার যখন মানুষ নিজেকে গুটিয়ে ফেলবে বা তার একদম বাইরের প্রান্তের দূরত্বটা ঘূর্ণনক্ষ থেকে কম পরিমাণ রাখবে, তখন অটোমেটিক তার যে গতি বা কৌণিক গতি সেটা বেড়ে যাবে। একইভাবে সেম জিনিসটা কিন্তু আমাদের এই সম্পর্কের জন্য প্রযোজ্য। দ্যাট মিনস একটা মানুষের যদি জড়তা ভ্রামক অনেক বেশি হয় তখন কিন্তু তার কৌণিক বেগটা কমে যায়, আর যদি ওই মানুষটার জড়তা ভ্রামক কম হয় তাহলে অবশ্যই তার কৌণিক বেগটা বেড়ে যাবে। তো এই বিষয়টা তোমরা ছবির মাধ্যমে দেখলে কিছুই বুঝতে পারবে না। তো চলো আমরা একটা দারুণ অ্যানিমেশন দেখে ফেলি। খেয়াল করে দেখো এই মানুষটা কি করেছে, তার দুইটা হাতে দুইটা হ্যামার বা হাতুড়িকে ঝুলিয়ে রেখেছে এবং তার হাতটা যখন প্রসারিত করেছে তার স্পিডটা কিন্তু তখন কমে গেছে। আর যখনই তিনি তার হাতটা প্রসারিত থেকে একদম সংকুচিত করেছেন বা শরীরের সাথে যুক্ত রেখেছেন তখন কিন্তু তার ঘূর্ণন গতিটা বেড়ে গেছে। তাহলে আমরা এখান থেকে স্পষ্ট একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আর স্কোয়ার, সেটা হচ্ছে 1/ওমেগা। দ্যাট মিনস যখন মানুষটার হাতটা অনেক প্রসারিত ছিল বা আর এর মানটা যখন বেশি ছিল তখন ওমেগা বা কৌণিক গতির যেই মানটা সেটা কম ছিল। আর যখন এই মানুষটার নিজেকে গুটিয়ে নিয়েছে, দ্যাট মিনস এই মানুষটার আর যখন অনেক কমে গেছে তখন কিন্তু ওমেগা বা কৌণিক বেগের মানটা বেড়ে গেছে। তাহলে আর যখন বাড়ে অবশ্যই কৌণিক বেগের মানটা কমবে, আর যখন কমবে বা ব্যাসার্ধ যখন কমবে তখন কৌণিক বেগের মানটা অবশ্যই বাড়বে। তো সেম জিনিসটা কিন্তু আমরা আরেকটা কেসে দেখাতে পারি। তো খেয়াল করে দেখো, আমরা এখানে দুইটা গ্রহের কক্ষপথ তোমাদেরকে দেখাচ্ছি। একটা হচ্ছে বেগুনি কালারের গ্রহ আর একটা হচ্ছে কমলা বা অরেঞ্জ কালারের গ্রহ। তো দুইটা গ্রহ যখন খুব কাছাকাছি আসে তখন কিন্তু একটা সাপেক্ষে আরেকটার ব্যাসার্ধ কমে যায়, এবং ওই মুহূর্তে ব্যাসার্ধ যখন কমে যায় তখন ওমেগা যেটা তার মানটা কিন্তু বেড়ে যায়। তার মানে ব্যাসার্ধ যখন কমে দুজনের মাঝখানে তখন ওমেগার মানটা বাড়ে। আর যখন আমাদের ব্যাসার্ধটা বেড়ে যায় বা দুজন যখন অনেক দূরে অবস্থান করে তখন তাদের কৌণিক বেগের মানটা অটোমেটিক কমে যায়, এবং এটা হয় কেবলমাত্র ভরবেগের সংরক্ষণশীল সূত্রের জন্য। দ্যাট মিনস কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতার জন্য। তো তোমরা এখানে কেন্দ্র ধরতে পারো এই পয়েন্টটাকে। কেন্দ্রের সাপেক্ষে দেখো যখন তাদের কাছাকাছি অবস্থান থাকে তখন কিন্তু আর এর মানটা কমে যায় এবং তারা খুব দ্রুত একে অপরকে অতিক্রমের চেষ্টা করে। দ্যাট মিনস ওমেগার মানটা বেড়ে যায়। তো এই টোটাল ঘটনাটাই হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। এবং একই সাথে আমি তোমাদেরকে আরেকটা বিষয় দেখাই। তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে পৃথিবীকে, মানে চাঁদকে না, এটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবীটা সুন্দরভাবে ঘুরছে। তো যখন আমাদের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব অনেক বেশি তখন আমি দেখতে পাচ্ছি আমাদের আর এর মানটা কি বেশি। আর যদি বেশি হয় আমরা জানি আর এর মানটা যখন বেশি হবে তখন অবশ্যই কৌণিক গতির মানটা কম হবে, এবং তাই কিন্তু ঘটছে। দেখো সূর্য থেকে যখন পৃথিবীটা অনেক দূরে তখন সে খুব আস্তে আস্তে ঘুরছে, তার মানে তার কৌণিক বেগের মানটা অনেক কম। আর যখন সূর্য থেকে আমাদের পৃথিবীটা খুবই কাছাকাছি, দ্যাট মিনস সূর্যের কেন্দ্র থেকে পৃথিবীটা খুবই কাছে, এখানে আর এর মানটা হচ্ছে খুবই কম, তখন ওমেগার মান বা কৌণিক গতির মানটা কিন্তু হুট করে বেড়ে গেছে। তো তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ অ্যানিমেশন থেকে যে সূর্যের কাছাকাছি যখন পৃথিবী আসে তখন তার আর এর মানটা কমে যায়, ওমেগার মান বেড়ে যায়, এবং সূর্য থেকে যখন অনেক দূরে থাকে পৃথিবী, ধরে নাও এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে ধরো বি বিন্দু, তখন কিন্তু পৃথিবীর জন্য বেগের মানটা কমে যায় আর রেডিয়াস বা ব্যাসার্ধ বা আর এর মানটা বেড়ে যায়। তাহলে এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এই বিন্দুতে পৃথিবীর জন্য যে কৌণিক ভরবেগ কাজ করে বি বিন্দুতেও পৃথিবীর জন্য একই রকম কৌণিক ভরবেগ কাজ করবে। বাট তাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে কি, আমাদের এই বিন্দুতে পৃথিবীর ব্যাসার্ধটা, মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা হচ্ছে অনেক বেশি, আর বি বিন্দুতে দূরত্বটা অনেক কম। বাট তারপরও তাদের মধ্যে কৌণিক ভরবেগের যে সংরক্ষণশীল সেটা কাজ করে। একইভাবে আমি যদি এখানে সি বিন্দুটা ধরি, সি বিন্দুতেও আমাদের এখানে কৌণিক ভরবেগের মানটা সেম থাকবে। তার মানে কোনো একটা বস্তু যখন কোনো একটা বিন্দুকে বা কোনো একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতে থাকে তখন ওই বস্তুর উপর যখন বাহ্যিক টর্ক প্রয়োগ করা না হয় তখন প্রতিটা মুহূর্তে বা প্রতিটা বিন্দুতে তার কৌণিক ভরবেগের মানটা সেম থাকবে। যখন পৃথিবী ঘোরে তখন পৃথিবীর উপর কিন্তু বাহ্যিক কোনো টর্ক প্রয়োগ করা হয় না। তার মানে এই পৃথিবীটার জন্য নিট টর্ক বা নিট টাও, অথবা তুমি এটাকে এক্সটার্নাল টর্কও বলতে পারো, ওর মানটা সবসময় শূন্য থাকে। তো যেহেতু টর্ক একটা ভেক্টর রাশি তাই আমরা এটাকে নাল ভেক্টরের মাধ্যমে দেখাতে পারি। তো পৃথিবীর উপর কখনোই বাহ্যিক টর্ক প্রয়োগ হওয়ার কোনো চান্স নেই, যদি হয় তাহলে কিন্তু এভাবে কৌণিক ভরবেগের মান অপরিবর্তন থাকবে না। তো এই হচ্ছে আমাদের টোটাল ঘটনা যেটা আমাদের কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতাকে নির্দেশ করে।
এরপর আমরা কৌণিক ভরবেগকে কাজে লেগে একটা দারুণ সম্পর্ক দেখব, সেটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সাথে দিনের দৈর্ঘ্যের সম্পর্ক। তোমরা জানো আমাদের একটা দিনের দৈর্ঘ্য হচ্ছে 24 ঘন্টা, আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। তাহলে চলো আমরা একটু সম্পর্কটা দেখি কীভাবে সম্পর্ক তৈরি করে যায়। খেয়াল করে দেখো, আমাদের পৃথিবী কিন্তু একটা নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করে সবসময় ঘোরে। আমি ধরে নিলাম আমাদের এখানে পৃথিবীটা ওমেগা পরিমাণ কৌণিক বেগ নিয়ে ঘুরছে, এবং ঘূর্ণন অক্ষ থেকে আমাদের পৃথিবীর যে প্রান্তের দূরত্বটা, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ বা আর, এবং পৃথিবীর অবশ্যই একটা ভর আছে, সেটা হচ্ছে এম। আর যেহেতু পৃথিবীটা ঘুরছে, তার মানে ওর অবশ্যই একটা জড়তা ভ্রামক থাকবে, সেটা হচ্ছে এল না আই। আর পৃথিবী ঘোরার জন্য এখানে একটা কৌণিক ভরবেগ কাজ করবে, সেটা হচ্ছে এল। আর আমরা কিন্তু পৃথিবীকে বাহ্যিক কোনো টর্ক প্রয়োগ করিনি, সবসময় পৃথিবী এভাবেই ঘুরছিল, তাই আমাদের এখানে বলতে পারি এল এর মানটা অল টাইম কনস্ট্যান্ট থাকে। তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা এখান থেকে একটা সম্পর্ক তৈরি করতে পারি। তোমরা জানো কৌণিক ভরবেগ বা এল, ওর সাথে জড়তা ভ্রামকের একটা সম্পর্ক আছে। দ্যাট মিনস জড়তা ভ্রামকের সাথে তুমি যদি কৌণিক বেগটাকে গুণ করো, সেটাই হবে কৌণিক ভরবেগের মান। তাই যদি হয়ে থাকে তাহলে দেখো, পৃথিবীটাকে আমি এখন একটা সুষম গোলক ধরলাম, কথার কথা। তাহলে সুষম গোলক যদি ধরি, তাহলে অবশ্যই তার একটা জড়তা ভ্রামক থাকবে, এবং সুষম গোলকের জন্য জড়তা ভ্রামকের মান হবে 2/5 ইন্টু এম আর স্কোয়ার, যেটা আমরা অলরেডি জড়তা ভ্রামকে পড়েছি। এবং একই সাথে পৃথিবীর কিন্তু একটা নির্দিষ্ট পর্যায়কাল বা টাইম পিরিয়ড থাকে, যেটা হচ্ছে 24 আওয়ার বা 24 ঘন্টা। এবং এই টাইম পিরিয়ডের সাথে পৃথিবীর কৌণিক বেগের একটা সুন্দর সম্পর্ক আছে, যেটাকে আমরা 2π/t হিসেবে লিখতে পারি। তাহলে আমরা এখানে ওমেগার মানটা যদি লিখি 2π/t, তাহলে আমাদের এখানে কৌণিক ভরবেগের যেই সূত্রটা, সেটা এরকম দাঁড়াবে। আমাদের টার্গেটটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের পরিবর্তনের সাথে সাথে দিনের দৈর্ঘ্য বা টি এর মানের কী পরিবর্তন হবে সেটা বের করা। তার মানে আমরা এখানে আর পরিবর্তন করে দেখব টি এর মানটা কেমন হয়। তাই যদি হয় তাহলে চলো আমরা এখানে একটা পাশে টি নিয়ে আসতে পারি আর গুণ করে, অপর পাশে থাকবে হচ্ছে 2 × 4, তার মানে 4π/5 ইন্টু থাকবে এম, তারপর থাকবে আর স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে এল। তাহলে দেখো তো আমাদের এখানে মেইন টার্গেট কোনটা? মেইন টার্গেট হচ্ছে টি এর সাথে আর এর মধ্যকার সম্পর্ক তৈরি করা। তাই যদি হয় তাহলে আমরা বাকি জিনিসগুলোকে কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরে ফেলতে পারি। তাহলে বাকি জিনিসগুলো যদি কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়, তাহলে আমি বলতে পারি টি সমানুপাতিক আর স্কোয়ার। এর মানে হচ্ছে আমাদের টি বা পৃথিবীর পর্যায়কাল এবং আর বা পৃথিবীর ব্যাসার্ধ, এরা একে অপরের সমানুপাতিক, বাট এই ক্ষেত্রে আরটা বর্গ হিসেবে কাজ করে। তার মানে হচ্ছে তুমি যদি পৃথিবীর ব্যাসার্ধ 2 গুণ বাড়াও, দ্যাট মিনস তুমি যদি পৃথিবীর ব্যাসার্ধ 2r করো, তাহলে তোমার যে পর্যায়কাল বা সময় সেটা হয়ে যাবে 4 গুণ। এবং তুমি যদি 3r করো বা পৃথিবীর ব্যাসার্ধটাকে যদি 3 গুণ বাড়াও, তাহলে তোমার পৃথিবীর যে পর্যায়কাল বা সময় সেটা হয়ে যাবে 3 × 9 গুণ। এর মানে খুব সহজ, অর্থাৎ আমাদের এখন কি আছে, 24 ঘন্টা একদিন আছে। তার মানে তুমি যদি পৃথিবীর ব্যাসার্ধটা বাড়িয়ে ফেলো 2 গুণ, তখন কিন্তু আমাদের সময়টা বেড়ে যাবে। দ্যাট মিনস তুমি যদি 24-এর সাথে 4 গুণ করো, কত হবে? 96 হবে। তার মানে আমি বলতে পারি আমাদের আর এর মানটা যখন 2r হবে, তখন সময়টা হয়ে যাবে 4 গুণ। দ্যাট মিনস টি এর মানটা হয়ে যাবে 4 গুণন হচ্ছে 24 ঘন্টা, এটা কত হয়? 96 হয়, তার মানে 96 আওয়ার হয়। তো তখন আমাদের একদিনের যে দৈর্ঘ্য, সে দৈর্ঘ্যটা হবে 96 ঘন্টা। এবং তুমি যদি 3 গুণ করো, তাহলে সে কী হবে? 9 গুণ হবে। একইভাবে আমি যদি পৃথিবীর ব্যাসার্ধটাকে অর্ধেক করি, দ্যাট মিনস 1/2r করি, তখন কি হবে? তখন আমাদের টি বা সময়ের মানটা সেটা হয়ে যাবে 1/2 স্কোয়ার, দ্যাট মিনস 1/4, এটা হয়ে যাবে। তাহলে 1/4 এর সাথে তুমি যদি 24 গুণ করো, তাহলে সেটা হবে কি? 6 আওয়ার। তাহলে এর মানে হচ্ছে তুমি যদি পৃথিবীর ব্যাসার্ধটাকে অর্ধেক করো, তাহলে আমাদের দিনের যে সময়টা, সেই সময়টা হবে 6 আওয়ার বা 6 ঘন্টা। তার মানে 6 ঘন্টা পরপর নতুন একটা দিন আমরা পাবো। তাহলে এই সম্পর্কটাই হচ্ছে কি পৃথিবীর ব্যাসার্ধের সাথে পৃথিবীর যে পর্যায়কাল আছে বা ঘূর্ণনের যে কালটা আছে তার সম্পর্ক। তার মানে তুমি চাইলে কিন্তু আমাদের দিনের দৈর্ঘ্যটা পরিবর্তন করে ফেলতে পারো ফিজিক্সের ভাষায়, যদি তুমি পৃথিবীর ব্যাসার্ধ বা আর এর মানটা পরিবর্তন করো। তো এই হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধের সাথে দিনের দৈর্ঘ্যের সম্পর্ক, যেখানে আমরা এই সূত্রটা কাজে লাগিয়েছি, অর্থাৎ ভরবেগের কৌণিক ভরবেগ যেটা আছে সেটাকে কাজে লাগিয়েছি। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকই। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো
সেইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো। সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি। তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে। কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।